দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলেও তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ আপনাদের জন্য শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জির লেখা সংকেত। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। বলে রাখা প্রয়োজন, আমাদের আজকের গল্পটি একটি ছোট গল্প। গল্প পাঠে দীপক, অন্যান্য চরিত্রে চয়ন, দীপায়ন এবং শ্রীমতী সাথী, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। আমাদের আজকের গল্পের শেষে শ্রোতাদের উদ্দেশ্যে থাকবে বিশেষ কিছু ঘোষণা। শুরু হচ্ছে আজকের গল্প সংকেত। মুকুন্দপুরের জমিদার শ্রী গৌরীশঙ্কর ব্যানার্জি সে সময় বাণিজ্যিক ময়দানে দাপিয়ে বেড়াতেন। রাজপুত্রের মতো মুখশ্রী, সুকাঠামো চেহারা, ঠিক যেন শঙ্কর নামে নারায়ণ ঠাকুর সৃষ্টির বুকে পা রেখেছে। গরিবদের উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে শিশু শিক্ষার উদ্দেশ্যে গড়া পাঠশালা, ছাদহীন অসহায় মানুষগুলোর খাতিরে তৈরি সুবিশাল আশ্রম, এ সব কিছুই তাঁরই অবদান। অগত্যা বর্তমান সময়ে তিনি নিতান্তই একজন 70 বছরের বৃদ্ধ। শ্রী নির্মলা দেবী তৃতীয় সন্তান প্রসবকালেই গত হয়েছেন। তারপর থেকেই 3 পুত্র সন্তান, হাতে গোনা কজন কর্মচারী আর বিশাল আশ্রমকে নিয়েই তার সংসার। তবে এসব কিছুর মাঝে মরা বউটার মুখটা ছোট ছেলেকে দেখলেই ভেসে ওঠার দরুন তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখেই চলতেন তিনি। তবে এখন ভঙ্গুর হাড়গোড় আর অ্যালজাইমার রোগ তাকে নিজের চারপাশটা থেকে অনেক দূরে সরিয়ে ফেলেছে। কেবলমাত্র ছোট ছেলেটাকে বাদ রেখে কাউকেই সেরকম চিনতে পারেন না তিনি। আর তা হবে নাই বা কেন? সম্পূর্ণরূপে পালঙ্কে শয্যাশায়ী হওয়ার পরে প্রথম 2 সন্তান রবি এবং সুবীর তার খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে। কেবলমাত্র অর্থজনিত কারণ থাকলেই খোঁজ পড়ে বাবার। অপরদিকে ছোট ছেলে নয়ন, সে তো বাবাকে আঁকড়েই পড়ে থাকে। 2 দাদার মতন পারিবারিক ব্যবসা সামলানো ধার কম্য নয়। তার মন সম্পূর্ণরূপে সাহিত্যের বাঁধনে জর্জরিত। তাই বাবার ঘরে বাবাকে চোখের সামনে রেখে লেখালেখির কাজ করতে থাকত সে। সেরকম রোজগার না হওয়ার কারণে বিয়েও করা হয়ে ওঠেনি তার। সময়ের সাথে গৌরীশঙ্কর ব্যানার্জির অবস্থা আরও খারাপ হতে থাকে। একদিন সকল সন্তানদেরই চিনতে পারছে দেখে বড় 2 ছেলে পারিবারিক উকিলকে দ্রুত ডাকার ব্যবস্থা করেন। উকিল মশাই এসে বাবুর সাথে একান্তে বসে উইল সম্পূর্ণ করেন। তবে এই উইল ব্যক্ত করার আদেশ জমিদার মশাইয়ের মৃত্যুর পরে। না, বেশি দিন অপেক্ষা করতে হয়নি। উইল করার পরদিনই জমিদার মশাই পরলোক গমন করলেন। কোনো মতে দাহ কাজ সেরেই উইল পাঠের আদেশ পড়ল। উকিল মশাই আর দেরি না করে জমিদার গৌরীশঙ্কর ব্যানার্জি স্বাক্ষরিত সম্পূর্ণ উইল তাদের সামনে পাঠ করলেন। স্পষ্টভাবে জমিদার বাবু তার স্থাবর অস্থাবরের প্রায় সবটাই 2 সন্তান অর্থাৎ শ্রী রবি ব্যানার্জি এবং শ্রী সুবীর ব্যানার্জির মধ্যে ভাগ করে দিয়েছেন। শ্রী গৌরীশঙ্কর ব্যানার্জির নামের মালিকানার অধীনে মুকুন্দপুরের জমিদার বাড়ি সহ 85 বিঘা জমি এবং 15টি পুকুর,
তাছাড়া বরাটনগরের বাগানবাড়ি এবং ৩৫ বিঘা জমিসহ ৭টি গাড়ির সবকটি প্রথম ২ সন্তানের নামেই লিখে দিয়েছেন তিনি। অপরদিকে কনিষ্ঠ সন্তান অর্থাৎ নয়ন ব্যানার্জির জন্যে কেবলমাত্র আশ্রমটির দায়িত্ব এবং জমিদার বাবুর ব্যবহারের একটি পুরনো কাঠের আলমারি। উইল শুনে রবি এবং সুবীর ভীষণ খুশি, কিন্তু নয়ন খুশি না হলেও তার মনে কোনো অভিযোগ রাখেনি মৃত বাবার প্রতি। বাবা শ্রাদ্ধ শান্তির কাজের শেষে দাদা রবি তার ছোট ভাইকে স্পষ্ট জানিয়ে দিলেন, সংসারে যেহেতু সে কোনো কাজেই লাগে না, তাই বাড়িতে তার আর ঠাঁই নেই, অন্যত্র কিছু ব্যবস্থা করে নিতে হবে তাকে। বাবার শেষ উইলে তিনি যখন নয়নকে বাড়িটির সামান্য অংশই লিখে দিয়ে যেতে পারেননি, তখন ওই বাড়িতে থাকাটা নয়নের এমনিতেই বাঁচছিল। তাই সে আর দেরি না করে বাড়ি ছেড়ে আশ্রমে থাকারই ব্যবস্থা নিল। বাবার দেওয়া আলমারিটাকে সঙ্গে নেওয়ার সময় 2 দাদা তা সম্পূর্ণ খালি করে ফেললেন। নয়নকে জানানো হলো তার বাবা তাকে শুধু আলমারিটুকু লিখে দিয়েছেন, তার ভেতরের জিনিসগুলি নয়। এতটুকু শব্দ না উচ্চারণ করে নয়ন আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেখানে পৌঁছে নিজের থাকার মতো ব্যবস্থাটুকু সেরে নিজেকে বিলিয়ে দিল অসহায় মানুষগুলির সেবায়। আশ্রমের আঙিনায় শিশুদের লুকোচুরি খেলা, সন্ধেবেলার বয়স্ক মানুষদের গল্প গানের আসর, তাদের সাথে থাকা খাওয়া তাকে যেন নতুন করে বাবা মায়ের আঁচলের ছায়ায় থাকার আনন্দ দিতে লাগলো। বটগাছের ছায়ায় নয়ন পাঠশালা বসানো শুরু করলো। শিশু থেকে বৃদ্ধ সকলেই পাঠ পড়তো তার পাঠশালা। বেশ মিশে গেছিল নয়ন তাদের মাঝে। তবে সময়ের সাথে আশ্রমের অর্থ ভাণ্ডার ফুরিয়ে এলো। সাধারণত জমিদার বাড়ি থেকেই প্রতি মাসে টাকা আসতো আশ্রম রক্ষণাবেক্ষণের। তবে এই মাসে আর কোনো রকম সাহায্য এলো না সেই বাড়ি থেকে। নয়নের বুঝতে আর দেরি হলো না, গাঢ় বিপদ তার জীবনে ঘনিয়ে এসেছে। কপালে ভাঁজ পড়ল তার। ভাঙা মন নিয়ে রাতের বেলায় ঘরে বসে শুধু উপায়ের সন্ধান করতে থাকলো সে। খানিকক্ষণ পরে চোখের জল বাঁধ ভাঙল তার। এতদিন কোনো অভিযোগ ছিল না তার বাবার প্রতি, তবে আজ সে বাবার দেওয়া আলমারির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, কেন বাবা, কেন আমার উপর এতটা অবিচার কেন করলে তুমি? তুমি তো জানতে যে লেখালেখির বিনিময় আমার রোজগার কতটাই বা। তাহলে এই খালি আলমারি আর এত বড় আশ্রমের দায়িত্ব আমার 2 কাঁধে দেওয়ার আগে একবারের জন্য ভাবলে না যে আমি কিভাবে সামলাবো এত বড় সংসারটা? হঠাৎই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ল পুরো আশ্রম। নয়ন একটা হ্যারিকেন জ্বালিয়ে পড়ার টেবিলে রেখে আবার আলমারির দিকে তাকিয়ে বসল। চোখের জল ফেলতে ফেলতে হঠাৎ আলমারির কাঠের পালিশ নজর কাড়ল তার। হ্যারিকেনের আলোতে কাঠ পালিশের হালকা রঙের উজ্জ্বল দাগগুলো স্পষ্টভাবে বাংলা বর্ণ বর্ণনা করছে। ধীরে ধীরে আলমারির কাছে এসে নয়ন সেই বর্ণগুলোর উপর আঙুল বোলাতে লাগল। আর দেরি না করে খাতা কলম নিয়ে বসে সেইগুলি লিখে ফেলল সে। আলো যেথায় পুরুষ সেজে ধনুক তীর হাতে, সবুজ রঙের চাদর ঢাকে মিষ্টি মধুর ডাকে, রৌদ্রু যখন অস্তপথে নয়ন ফিরে দেখো, দীপ্তি শিখা জ্বলছে সেথা মিষ্টি কাছে রেখো, কালো ছায়ার অশ্রুধারা বয়ে চলেছে যেথায়, বিন্দু বিন্দু ধুলার তনয় মিলবে শুধু এথায়, নিম্নমানের কালি মেখে রক্ত জবা ঢেকে, লোভী নজর যেদিক তাকায় যন্ত্রণা সেই দিকে, মৃদু কোমল শরীর তখন বায়ুর তালে দুলবে, বাটখারা সেই রাখবে মুখে
মুক্তি তবে মিলবে। লেখাতে কয়েকবার চোখ বোলাতে বোলাতে নয়ন বলে উঠল, আলমারির কাঠপালিশে ছড়া, ব্যাপারটা ভারী রহস্যজনক। আরও একবার চোখ বুলিয়ে ছড়াটি বিড়বিড় করে পড়ে নিয়ে উত্তেজিত স্বরে বলল সে, এটা যদি শুধুই ছড়া না হয়ে বাবার দেওয়া কোনো সংকেত হয়ে থাকে? না না, ছড়াটাকে আড়ালে রাখতে হবে আমাকে। ছড়া লেখা কাগজটি ফতুয়ার পকেটে পুরে হারিকেনটা নিভিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ল সে। তার প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই বিদ্যুৎ চলে আসার পর সবাই মিলে রাতের খাওয়া সারল। এরপর নিজের ঘরে ফিরে বিছানাতে শরীরটুকু ফেলে দিল নয়ন। মনে মনে ছড়াটার প্রথম লাইন বিড়বিড় করতে থাকলো সে। আলো যেথায় পুরুষ সেজে ধনুক তীর হাতে, এর অর্থ কি হতে পারে? আলো যেথায় পুরুষ, তার হাতে আবার ধনুক আর তীর। তারার আলো দিয়ে তৈরি পুরুষ মূর্তি। আচ্ছা, কালপুরুষ নয় তো? হ্যাঁ, এটাই হবে। তারপর দেখি, সবুজ রঙের চাদর ঢাকে মিষ্টি মধুর ডাকে, সবুজ চাদর আর মিষ্টি ডাক। নিজের মাথা চুলকে নয়ন চকমকি চাউনিতে বলল, সবুজ চাদর মানে প্রকৃতির সবুজ রং হতে পারে। মিষ্টি ডাক বলতে কি কোকিলের ডাক বুঝিয়েছে? তাহলে ব্যাপারখানা দাঁড়ালো এই যে, কালপুরুষ, সবুজ বা নতুন পাতা আর কোকিলের ডাক। তাহলে তো বসন্তকাল। হ্যাঁ, বসন্তকালই তো। উফ, ব্যাপারখানা বড় অদ্ভুত লাগছে। তবে বসন্তকালে কি হবে দেখি তারপরে লাইনটা। এইবার নয়ন উঠে বসে কৌতূহলের সাথে পড়তে লাগলো। রৌদ্র যখন অস্তপথে নয়ন ফিরে দেখো, রৌদ্রর অস্তপথ মানে পশ্চিম দিক। দীপ্তি শিখা জ্বলছে সেথা মিষ্টি কাছে রেখো। না না, আরেকবার শুরু থেকে ব্যাপারটা ঝালিয়ে নিয়ে দেখি। বসন্তকাল, পশ্চিম দিক। বসন্তকাল আসতে তো এখনো অনেক দেরি। এতটা উত্তেজনা নিয়ে ততগুলো দিন অপেক্ষা করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। আমি তো সঠিক অর্থই বুঝতে পারছি না। এত শত ভাবতে ভাবতেই চোখ লেগে গেল তার। এরপর যখন চোখ মেলল তখন সকাল 9টা। অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে বটগাছের ছায়ায় পাঠশালায় বসল সে। নিজের সুবিধার্থেই আজকের পাঠের বিষয় রাখল তারামণ্ডল। পুরনো বিজ্ঞানের বইটি সাথে নিয়ে নয়ন পাঠ শুরু করল। সহজ ভাষায় অনেকগুলো তারা বা নক্ষত্রকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে প্রতিরূপের সৃষ্টি হয় তাকেই বলে তারামণ্ডল। উদাহরণস্বরূপ বলা যায় যেমন কালপুরুষ। একজন অল্প বয়সী ছাত্র প্রশ্ন করল, নয়নদা, কালপুরুষ কি? নয়ন একটু গলা ছেড়ে বলল, এমন একটা তারামণ্ডল যাকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে একজন যোদ্ধার ছবি ফুটে ওঠে। তার হাতে আছে ধনুক আর তীর। এই আকাশেও কি সেটা দেখতে পাবো? আরে বোকা ছেলে, আকাশ তো একটাই, অবশ্যই পাবি। শীতের শেষে আর বসন্তকালের শুরুর দিকে। একজন বৃদ্ধা ছাত্রী উত্তেজিত হয়ে পূর্ব পানে হাত দেখিয়ে বলল, শীতের শেষে এই দিকটায় দেখতে পাবি। আমার বাবা ছিলেন জেলে, তো তাই এই সব বিষয়ে একটু একটু জ্ঞান দিয়ে গেছিলেন বটে। নয়ন হঠাৎই বিষম খেয়ে বসল। মনে মনে ভাবল, কালপুরুষ আর বসন্তকাল বলতে বাবা বসন্তকালে কালপুরুষের অবস্থানের দিক বোঝাতে চাইনি তো? অস্থির মনটাকে শান্ত করে নয়ন বলল, আচ্ছা, আজ তোমরা যাও, আজ ছুটি। শরীরটা ঠিক ভালো লাগছে না। পাঠশালা শেষ করে নয়ন ঘরে ফিরে গেল। নিজের ঘরে শুয়ে শুয়েই নয়ন আবারও বিড়বিড় করতে লাগল।
আলো যেথায় পুরুষ সেজে ধনুক তীর হাতে, সবুজ রঙের চাদর ঢাকে মিষ্টি মধুর ডাকে। রৌদ্রু যখন অস্তপথে নয়ন ফিরে দেখো, দীপ্তি শিখা জ্বলছে সেটা মিষ্টি কাছে রেখো। বসন্তকালে কালপুরুষের অবস্থান থাকে পূর্ব দিকে। আজকেই তাহলে আমি সূর্যাস্তের সময় আশ্রমের পূর্ব দিকে যাব। তারপর বোঝার চেষ্টা করব যে দীপ্তি শিখা জ্বলছে যেথা মিষ্টি কাছে রেখো, এই পংক্তিটির অর্থ। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই নয়ন আশ্রমের পূর্ব দিকে গিয়ে উপস্থিত হলো। চারপাশটা নজর ফেরালেও চোখে কিছুই পড়ল না। সূর্যের আলো যখন প্রায় নেই বললেই চলে, তখন আশ্রম পরিবারের একজন সদস্য মিনু কাকিমা তুলসী তলায় শঙ্খ বাজিয়ে সন্ধে দিতে এলেন। তার পাশে গিয়ে দাঁড়ালো নয়ন। প্রদীপের আলোতে কাকিমাকে সন্ধে দিতে দেখে মনটা ভারী শান্ত লাগলো তার। মনে মনে ভাবল, তার মাও হয়তো জীবিতকালে এই রকমভাবেই সন্ধে দিতেন। এক মনে দেখতে দেখতে হঠাৎ সারা শরীরে কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল তার। জল জল স্ফীত চোখ মেলে সে বলল, এই তো তুলসী গাছ, সবুজ চাদর, মিষ্টি ডাক মানে শঙ্খধ্বনি, দীপ্তি শিখা হলো প্রদীপের আলো, সবটাই কেমন যেন মিলে যাচ্ছে। কিন্তু মিষ্টি সেটা তো প্রসাদে দেয়নি কাকিমা। তাহলে তুলসী মঞ্চের সামনে হাঁটু গেড়ে বসতেই চক্ষু চড়ক গাছ, প্রদীপের পিছনে লাড্ডু রাখা। হাতে তুলে বোঝা গেল লাড্ডুটি পাথরের তৈরি মূর্তি বিশেষ। মিষ্টি কাছে রেখো, হ্যাঁ এই তো মিষ্টি। সমাধান হয়ে গেল, সমাধান হয়ে গেল বাবার ছড়ার প্রথম 4টে লাইন। নকল লাড্ডুটা ফতুয়ার পকেটে পুরে নয়ন এগোতে থাকলো আশ্রমের চা আর মুড়ি বাতাসা উপভোগ করতে। পরের দিন সকালে নয়ন সেই লাড্ডুটি নিয়ে আবারও তুলসী মঞ্চে হাজির হলো। পঞ্চম ও ষষ্ঠ লাইন পাঠ করল সে। কালো ছায়ার অশ্রুধারা বয়ে চলেছে যেথায়, বিন্দু বিন্দু ধুলার তনয় মিলবে শুধু এথায়। চারপাশটা ভালো করে চোখ ঘুরিয়ে দেখতে থাকল সে। এমন সময় আকাশ পানে কালো ধোঁয়ার হদিশ মিলল। আপন মনে নয়ন বলল, কালো ধোঁয়াটা তো শ্মশানের দিক থেকেই আকাশে ভাসছে। কালো ছায়া, কালো ধোঁয়া, আর ওখানেই তো নদী পাড়ে স্বজনহারা অশ্রু বাহায়। হ্যাঁ ঠিক। নয়ন এক বিন্দু দেরি না করে শ্মশানের নদীর পাড়ের দিকে ছোটে। ওখানে গিয়ে দাঁড়াতেই তার চোখে পড়ল এক ব্যক্তি ভস্ম ভরা মাটির পাত্র হাতে নদীতে নেমে ছাই বিসর্জন দিচ্ছে। নদী পাড়ের জলের দিকে তাকিয়ে নয়ন বলল, বিন্দু বিন্দু ধুলার তনয় মিলবে শুধু এথায়। এই তো আমার মনে হচ্ছে আমি বাবার দেওয়া সংকেতের খুব কাছে চলে এসেছি। নিম্নমানের কালি মেখে রক্ত জবা ঢেকে, লোভীর নজর যেদিক তাকায় যন্ত্রণা সেই দিকে। এই স্থানে দাঁড়িয়ে এটা আমার কাছে স্পষ্ট যে রক্ত জবা পরিধান করা মানে মা কালীর কথা বলেছে বাবা। হ্যাঁ ঠিকই তো। এক ছোটে মন্দিরে প্রবেশ করল নয়ন। এদিক সেদিক চোখ ঘোরাতে ঘোরাতে খুঁজতে থাকলো তার পরের লাইনের অর্থ। লোভী নজর, লোভী নজর। এই কথাটা বলতে বলতেই স্বস্তির নিঃশ্বাস। কালী মাখা মায়ের বাঁ পাশে বিরাজমান শিয়ালের নজর। অত্যন্ত লোভের সাথে সে অসুরের কাটা মুন্ডুর দিকে তাকিয়ে আছে। এই লাইন দুটো সমাধান করে ফেলল নয়ন। এবার বাকি শেষ দুটি লাইন। মৃদু কোমল শরীর তখন বায়ুর তালে দুলবে, বাটখারা সেই রাখবে মুখে, মুক্তি তবে মিলবে। প্রচণ্ড অস্বস্তির সাথে নয়ন বলল, বায়ুর তালে শরীর কিভাবে দুলবে? আর বাটখারা সেটাই বা কোথায় এখন?
এমন সময় মন্দিরে পুরোহিত মশাই প্রবেশ করলেন। নয়নবাবু, আপনি এ মন্দিরে? আমি তো ভাবতেই পারছি না কর্তাবাবুর কথা এভাবে মিলে যাবে। কি মিলে গেল ঠাকুরমশাই? বাবা কি বলেছিলেন? আপনার আপনার বাবা বলেছিলেন তার মৃত্যুর পর আপনি যেদিন আসবেন এ মন্দিরে, আপনাকে যেন মন্দিরে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিই আমি। বাবা আমাকে মন্দিরে একা ছেড়ে দিতে বলেছিলেন? আগে হ্যাঁ। নয়নের হাতে একটি লাড্ডু প্রসাদ দিয়ে পুরোহিত মশাই মন্দির ছাড়লেন এবং মন্দিরের দরজাটাও বন্ধ করে নিতে বললেন। প্রসাদের লাড্ডু মুখে পড়তেই সেই বাটখারার হদিশ এক নিমেষে মিলে গেল। মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ করে পকেট থেকে নকল লাড্ডুটি বের করে সে বলে উঠল, বাটখারা, এই তো। কাঁপা কাঁপা হাতে নয়ন পাথরের লাড্ডু লোভী শিয়ালের মুখে রাখতেই দুলতে শুরু করলো তার সারা শরীর। পায়ের তলার মাটি সরে গুপ্ত দরজা খুলে গেল। নয়ন মাটিতে বসে সেই দরজার ফাঁকে চোখ রাখতেই একটা কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটি ওপরে তুলে খুলতেই প্রথমেই মিলল একটি সাদা খামে মোড়া চিঠি। আমার প্রিয় নয়ন, তুই এই চিঠি পড়ছিস মানে আমার সংকেত তুই বুঝে গেছিস। আর বুঝবি নাই বা কেন? তুই যে আমার সন্তান, আমার ছন্দের রক্ত তোর শরীরে বইছে। হ্যাঁ, আমিও লেখক। আমার বাবা আবার আমার এই গুণটাকে ভারী অপছন্দ করতেন, আর অল্প বয়সে তাকে হারিয়ে তার ব্যবসা সামলাতে গিয়ে নিজের লেখন সত্তাকে প্রায় মেরেই ফেলেছিলাম। কিন্তু তোর মায়ের থেকে পাওয়া উৎসাহে লেখা কখনো ছাড়িনি আমি। সেই ছোট্টবেলাতে তুই যখন লিখতিস, তোর লেখা যখন কাগজে ছেপে বেরোতো, বিশ্বাস কর নয়ন, আমার বুক তখন ফুলে উঠত গর্বে। একটা কথা তোকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু পেরে উঠিনি তোর মুখের দিকে তাকিয়ে। আজ বলছি, কোনোদিন ভুল করেও আমি তোকে তোর মায়ের মৃত্যুর কারণ ভাবিনি রে নয়ন। আসলে তোর মুখটা নির্মলার ছবি আঁকা, এই কারণে তোর মুখের দিকে তাকালে বড় দুর্বল হয়ে পড়তাম আমি। আর আজ তোর সাথে এই রকম করার কারণটা তো ব্যক্ত করলামই। আমি চেয়েছিলাম তোকে ওই অকর্মক দাদাদের কাছ থেকে সরিয়ে আনতে। ওরা নিজের বাবার শরীরে খুব ধীরে ধীরে বিষ মিশিয়ে চলেছিল ওষুধের নামে। দেখলি না কেমন ব্যায়াম করা শরীর কেবলমাত্র 65 বছরে বিছানা নিয়ে নিল, একেবারে শয্যাশায়ী। আমি শুধু তোর কথাই ভাবতাম। আমি চলে যাওয়ার সময় যদি সব সম্পত্তি 3 জনকে দিতাম, তাহলে ওরা কোনো ফোন দিয়ে এঁটে তোকেও শেষ করে দিত। তাই ওদের যা কিছু লিখে দিলাম তার বেশিরভাগটাই আর কটা দিন বাদে ঋণ পরিশোধ না করায় নিলামে বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই রকমভাবেই ঋণের কাগজ তৈরি করা হয়েছিল। আর যা তোকে দিয়ে গেলাম এই বাক্সবন্দি করে, তার সবটাই তোর একার। আমি সেই রকম ব্যবস্থাই করে গেছি। শুধু আশ্রমটাকে জীবিত রাখিস, ওখানে দেখবি একদিন আমিও কারো রূপ নিয়ে থাকতে আসব। ভালো থাকিস নয়ন, তোর বাবার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। ইতি তোর অভাগা বাপ গৌরীশঙ্কর ব্যানার্জি। কিছুক্ষণ চুপ করে থাকার পর চিঠিখানা বুকে চেপে মন খুলে কেঁদে
এতগুলো বছরের অভিমান ভাসিয়ে ফেলল নয়ন। বাক্সটিতে চিঠিটা পুড়ে সেটি নিয়ে আশ্রমে পৌঁছে নিজের ঘরের সব দরজা জানলা বন্ধ করে খাটের উপর বসে পড়ল সে। বাক্সটি খুলতেই চোখে পড়ল কিছু গহনার সাথে কিছু দলিলপত্র। সবই কোনো নারায়ণ বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত দলিল। খানিক ভেবে নয়ন অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসল। কলকাতার বিখ্যাত লেখক, যার লেখা পড়ে এত বছর অনুপ্রাণিত হয়েছি আমি, শ্রী নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনি তার সমস্ত সম্পত্তি শ্রীমান নয়ন ব্যানার্জি মানে আমার নামে লিখে দিয়ে গেছেন। সবশেষে আর একটি কোর্ট পেপার পেল নয়ন, যাতে কিনা প্রমাণস্বরূপ লেখা রয়েছে, যিনি গৌরীশঙ্কর ব্যানার্জি তিনি নারায়ণ বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন আজকের গল্প সংকেত। খুব শীঘ্রই আমরা শ্রোতাদের উদ্দেশ্যে প্রস্তুত করতে চলেছি নতুন কিছু উপস্থাপনা, যা উপভোগ করতে পারবেন নির্দিষ্ট কিছু সদস্য বন্ধুরা। সেই সমস্ত উপস্থাপনা নিজের করে নিতে, অর্থাৎ আমাদের চ্যানেলটির সদস্যপদ গ্রহণ করতে অবশ্যই ক্লিক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের জয়েন বাটনে, যা খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের জন্য। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।